আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী রহমান, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। আমি আজ আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে অবস্থান করে নিজেদের পড়ালেখাটা চালিয়ে যাচ্ছ। আর বিশেষ করে তোমাদের পড়ালেখার সহায়ক হিসাবে অনলাইন ক্লাসগুলো তোমাদের সহযোগিতা করবে বা তোমাদের ক্লাসের পরিপূর্ণতা অর্জনে তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত, সমানুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী 2.3 কিছু অঙ্ক। তার আগে আমি যেহেতু এই করোনা মহামারীর সময়ে আমরা এই অনলাইন ক্লাস নিচ্ছি, সুতরাং সেই বিষয়ে তো অবশ্যই আমাদেরকে একটু সতর্ক থাকা উচিত। সেই বিষয়ে আমি তোমাদেরকে বলতে চাই, যেটা আসলে আমরা সবাই মিলে করছি এবং আশা করছি আল্লাহ মহান রব্বুল আলামিন যতদিন এটা মহামারীটা দূর করবেন ততদিন আমরা এটা অব্যাহতভাবে রাখবো। বিশেষ করে আমরা কয়েকটা কাজ করবো। তার ভিতরে প্রথমতই হচ্ছে আমরা সৃষ্টিকর্তার কাছে অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব যাতে করে তিনি আমাদেরকে এই মহামারী থেকে দূরে রাখেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন বাইরে যাব তখন অবশ্যই মাস্ক পরিধান করব এবং মাস্ক পরিধান করার পাশাপাশি আমরা চেষ্টা করব সামাজিক দূরত্ব বজায় রাখার। পাশাপাশি বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব অথবা সাবান দিয়ে হাত ধুয়ে নেব। চেষ্টা করব আমরা এই মহামারী থেকে যত দূরে থাকা যায়, সেটাই সবার চেষ্টার বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আশা করি তোমরা সবাই বই খাতা বের করে নিয়েছো। তোমরা অনুশীলনী 2.3 যাও এবং 2.3 আজকে আমরা যে দুটো সৃজনশীল আছে দেখো, 2.3 দুটো সৃজনশীল অঙ্কগুলো করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, 2.3 অঙ্ক ছিল দস্তা, তামা, দস্তা ও রূপা মিশিয়ে 25 নম্বর অঙ্কটা। তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন ছিল 190 গ্রাম। ক, তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করতে হবে যে ক দাগে যে তামা, দস্তা এবং রূপার যে অনুপাত দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ধারাবাহিক অনুপাত। এটা আমরা শিখেছিলাম 2.1-এ, সেটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তো দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত। দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত 1:2 এবং আবার দস্তা ও রূপার অনুপাত দস্তা ও রূপার অনুপাত দেওয়া ছিল 3:5। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমি এখানে ফাঁকা রেখেছি তামা দস্তার অনুপাত 1:2 এবং দস্তা রূপার অনুপাত হচ্ছে 3:5। শিক্ষার্থীরা, তোমাদের মনে থাকার কথা কোনটা পূর্ব রাশি এবং কোনটা উত্তর রাশি। আমি তোমাদের আবার একটু স্মরণ করিয়ে দিই। তামা দস্তার অনুপাত 1:2, এখানে 1 হচ্ছে পূর্ব রাশি এবং 2 হচ্ছে উত্তর রাশি। সবসময় আমাদের মনে রাখতে হবে ডান দিকে যে অনুপাতটা দেওয়া থাকে সেটা হচ্ছে উত্তর রাশি, বাম দিকে যে অনুপাতটা দেওয়া থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি। তাহলে ধারাবাহিক অনুপাতে পরিণত করার নিয়ম হচ্ছে প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশির গুণ, অর্থাৎ 3 কে দিয়ে আমরা প্রথম অনুপাতের গুণ করব এবং দ্বিতীয় ক্ষেত্রে এসে প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে গুণ, অর্থাৎ 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা 1 এর সাথে গুণ করব 3, অনুপাত 2 এর সাথে গুণ করব 3। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6। এখানে এসে আমরা এই প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে গুণ করব, উত্তর রাশি হচ্ছে 2। তাহলে 3 গুণ 2 অনুপাত হচ্ছে 5 গুণ 2। তাহলে 3 দুগুণে 6, অনুপাত 5 দুগুণে 10। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে আমরা
দস্তার অনুপাত পেয়েছে 6 এবং এখানে দস্তার অনুপাত পেয়েছে 6। তাহলে আমরা এখানে তামা দস্তা ও রূপার অনুপাত পাবো। অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান সমান 3:6:10। আমরা এটাকে ধারাবাহিকভাবে লিখে দেব 3:6:10। তো আমাদের ক দাগের কাজ শেষ। এবার আসি আমরা খ দাগে। খ দাগে বলা ছিল গহনায় তামা দস্তা ও রূপার ওজন নির্ণয় করো। তাহলে আমরা অনুপাতগুলোর যোগফল ক থেকে পাই তামা দস্তা ও রূপার অনুপাত পেয়েছিলাম আমরা 3:6:10। আমরা এটা হচ্ছে ক থেকে পেয়েছি তামা দস্তা রূপার অনুপাত 3:6:10। তাহলে এবার আমরা অনুপাতগুলোর যোগ করব। অতএব অনুপাতগুলোর যোগফল তাহলে 3+6+10 16 10 হচ্ছে 16 আর 3 19। তাহলে আমরা যোগফলগুলো পেয়ে গেলাম। আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল তামা দস্তা ও রূপার অনুপাত, আর ওখানে দেওয়া ছিল গহনার ওজন হচ্ছে 190 গ্রাম। তাহলে অতএব তামার পরিমাণ গহনার মোট ওজন হচ্ছে 190 এর এখানে খেয়াল করো শিক্ষার্থীরা যে তামার অনুপাত হচ্ছে 190 হচ্ছে মোট তিনটার ওজন, অর্থাৎ গহনাটার ওজন ছিল 190 গ্রাম। তাহলে 190 এর এই 3 হচ্ছে তামার অনুপাত। তামার অনুপাত হচ্ছে এখানে 3 দেওয়া আছে এবং আমরা অনুপাতগুলোর যোগফল পেয়েছিলাম 19। তাহলে 190 এর 3/19। আমরা যদি এটা কাটাকাটি করি 19 × 19 19 10 190 আর 3 10 30 গ্রাম। তাহলে আমরা তামার পরিমাণ পেলাম হচ্ছে 30 গ্রাম। তাহলে দস্তার পরিমাণ তাহলে আমরা দস্তার পরিমাণ পেলাম 190 এর 6/19 কাটাকাটি করলাম, তাহলে 6 10 60 গ্রাম। এটা হচ্ছে দস্তার পরিমাণ। আর রূপার পরিমাণ তাহলে দেখো রূপার পরিমাণ ছিল 190 গ্রামের 10/19। এই 10টা আমরা কোথা থেকে পেলাম? এই যে হচ্ছে দস্তার যে অনুপাতটা দেওয়া ছিল 10/19 কাটাকাটি করলাম 10 10 10 100 গ্রাম। তাহলে আমরা প্রত্যেকটা দেখো আলাদা আলাদা ভাবে তামার পরিমাণ 30 গ্রাম, দস্তার পরিমাণ 60 গ্রাম এবং রূপার পরিমাণ হচ্ছে 100 গ্রাম এটা পেয়ে গেলাম। তাহলে আমরা আমাদের খ দাগের কাজ শেষ। এবার আমরা করব গ দাগ। শিক্ষার্থীরা লক্ষ্য করো গ দাগে বলা ছিল যে ওই গহনায় কি পরিমাণ দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। তাহলে যেটা মেশানোর কথা বলা হবে সেটা আমরা ধরে নেব ক। আমরা খ থেকে পেলাম তামা ও দস্তা। তাহলে তামার পরিমাণ
পেয়েছি 30 গ্রাম। দস্তার পরিমাণ পেয়েছি 60 গ্রাম। এখন আমরা ধরে নেব যে ধরি গ্রাম দস্তা মিশালে তামা দস্তার অনুপাত হবে অনুপাত হবে 1:3। তাহলে অর্থাৎ প্রশ্ন মতে তামা, আর যেহেতু আমরা দস্তা মেশাচ্ছি তাহলে দস্তার সাথে আমরা ক যোগ করে দেব। তাহলে 60 যোগ ক সমান সমান অনুপাতটা হবে 1:3। তাহলে এখানে আমরা লিখব 1:3। তো আমরা এই অঙ্কটা হচ্ছে সমাধান করব। তাহলে আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে এটা আমরা পাবো 30 ভাগ 60 যোগ ক 1/3। এখন এই ভগ্নাংশ অবস্থায় আসলে আমরা জানি আড়াআড়ি গুণ করতে হয়, অর্থাৎ 60 কর সাথে আমরা 1 গুণ করব এবং 30 এর সাথে 30 গুণ। আড়াআড়ি গুণ যদি আমরা করি তাহলে 60 কে 60 যোগ ক এর সাথে 1 গুণ করলে ক হয়, আর 3 এর সাথে 30 এর যদি আমরা গুণ করি 3 থেকে 9 90 হয়। তাহলে সমাধানের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি এই পাশে যদি যোগ থাকে অপর পাশে নিয়ে গেলে হয় ভাগ, এই পাশে যদি ভাগ হয় এই পাশে যদি যোগ থাকে ওই পাশে গেলে হয় বিয়োগ, এই পাশে বিয়োগ থাকলে ওই পাশে গেলে হয় যোগ, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গেলে হয় গুণ, এই পাশে গুণ থাকলে ওই পাশে গেলে হয় ভাগ। যেহেতু এখানে যোগ অবস্থায় আছে তাহলে আমরা ওই পাশে নিয়ে গেলে হবে বিয়োগ। তাহলে 90 বিয়োগ 60 অতএব ক সমান সমান 30। অর্থাৎ আমাদের এই দস্তা মিশাতে হবে কত? 30 গ্রাম। দস্তা 30 গ্রাম মিশালে আমাদের অনুপাত হবে 1:3। তো শিক্ষার্থীরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে যাই। শিক্ষার্থীরা খেয়াল করো, 26 এর ক 26 দেখো রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। এখন ক দাগে প্রশ্ন ছিল ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো, তাহলে এখানে ক্ষতি দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। তাহলে 10% ক্ষতিতে আমরা জানি যে ক্রয় মূল্য সবসময় স্থির থাকে এবং লাভ এবং ক্ষতি দুটোই নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। সুতরাং ক্রয় মূল্য যদি আমরা ধরি যদি 100 টাকা হয় তাহলে ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ যাবে, আর যদি লাভ হয় তাহলে লাভটা বিক্রয় মূল্যের সাথে যোগ হবে, ক্রয় মূল্যের সাথে যোগ হবে। তাহলে 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকা থেকে 10 টাকা বাদ, তাহলে হবে 90 টাকা। শিক্ষার্থীরা খেয়াল করো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে আমরা বলেছিলাম যে ক্রয় মূল্য থাকবে একই, ক্রয় মূল্য কখনো পরিবর্তন হয় না। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বাদ যাবে, আর যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্যের সাথে যোগ হবে। তো এখানে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে আমাদের। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 100 টাকা থেকে 10 টাকা বাদ যাবে, 10 টাকা বাদ দিলে আমরা পেলাম বিক্রয় মূল্য 90 টাকা। এখন বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য
1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 90 টাকা এবং বিক্রয় মূল্য যদি 625 টাকা হয়, 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 625 আর নিচে হচ্ছে 90। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাই? কাটাকাটি আমরা করেও নিতে পারি বা আলাদাভাবে এটা ভেঙেও নেওয়া যায়। তাহলে এটা যদি আমরা ভেঙে নিই তাহলে এখানে পাচ্ছি 6250 আর নিচে থাকছে 9। আমরা এটা কাটাকাটি করে নিলাম। কাটাকাটি করে নিলে এখানে 10 দিয়ে যদি কাটি আমরা তাহলে 9 আর 10 100 আর কাটাকাটি যায় না। তাহলে 625 এর সাথে 10 গুণ করলে হয় 6250 আর 9 তো বসে গেল। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমাদের পদে নির্ণয় করতে বলা হয়েছিল ক্ষতি। তাহলে আমরা ক্ষতির সূত্র জানি। ক্ষতির সূত্র হচ্ছে যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা কত পেলাম? 6250 ভাগ 9 আর বিক্রয় মূল্য দেওয়া ছিল 625 টাকা। তাহলে এখানে লসাগু হচ্ছে 9। তাহলে 9 কে 9 দিয়ে ভাগ করলে হয় 1। 1 এর সাথে 6250 গুণ করলে হয় 6250 বিয়োগ এই 625 যেহেতু পূর্ণ সংখ্যা, 625 এর নিচে 1 আছে, তাহলে 1 কে 9 কে 1 দিয়ে ভাগ করলে হয় 9। 9 কে যদি আমরা 625 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই? তাহলে 5625 5625 টাকা। এখন এটা যদি আমরা 6250 থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 625/9। এখন আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, লব যদি বড় হয় তাহলে কি করতে হয়? আমাদের ভাগ করে দেখাতে হয়। তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, পরবর্তী সাইডে 625/9 625/9। এখন 7 নং 63 যায় না, 6 নং 54 6 নং 54 6 7 8 9 নং 81। তাহলে আমরা পেলাম 69.4 টাকা। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমরা ক্ষতি পেলাম হচ্ছে 69.4 টাকা। এটা হচ্ছে আমরা ক্ষতি পেলাম। তাহলে শিক্ষার্থীরা ক দাগে বিশেষ করে দেখো ঘড়িটির বিক্রয় মূল্য থেকে কত টাকা আসলে ক্ষতি হয়েছিল। তো প্রথমত আমরা যেটা নির্ণয় করে নিলাম যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য যে 100 টাকা থেকে 10 টাকা বাদ দিলে হয় 90 টাকা। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্যটা দেওয়া নেই, সুতরাং আমাদের ক্রয় মূল্যটা নির্ণয় করে নিতে হবে। তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100/90 টাকা। কম, যেহেতু কম, আমরা জানি যে কম হলে ভাগ হয় এবং বেশি হলে গুণ হয়। এবং বইতে দেওয়া আছে যে 625 টাকা, তাহলে 625 টাকা হচ্ছে 1 টাকা থেকে বেশি, তাহলে 9 এর সাথে গিয়ে গুণ। আমরা যদি কাটাকাটি করি 10 দিয়ে 9 10 90 আর 10 10 100, তাহলে আর কাটাকাটি যায় না। যখন কাটাকাটি যাবে না তখন লবের সাথে লবের গুণ, ঘরের সাথে হরের গুণ। তাহলে 625 কে 10 দিয়ে গুণ করি তাহলে 6250 হয় ভাগ হচ্ছে 9। এখন ক্ষতির সূত্র আমরা জানি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম, লসাগু 9। তাহলে 6250 থেকে এই 625 এর সাথে 9 গুণ করলাম 5625। এখন 6250 থেকে 5625 বিয়োগ করলে হয় 625। 625 কে 9 দিয়ে ভাগ করব। যেহেতু আমরা জানি যে লব যখন বড় হয় তখন সেটা ভাগ করে দেখাতে হয়।
তাহলে 625 কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেলাম 59.4 টাকা। এটা হচ্ছে ক্ষতি। এবার আমরা বের করব ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা ক থেকে পাই ঘড়িটির ক্রয় মূল্য। ঘড়িটির ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 6250/9 টাকা। আমরা যেহেতু ক থেকেই ঘড়িটির ক্রয় মূল্য পেয়ে গেছি, আমরা শুধু মাত্র ভগ্নাংশটা ভেঙে এখানে দেখিয়ে দেব। যদিও আমরা জানি যে খ এবং গ তে কমপক্ষে 4টা জ্ঞানমূলক শিক্ষণফল থাকে। তো যেহেতু আমাদের এখানে যে প্রশ্ন যেটা চাওয়া হচ্ছে সেটা ক থেকেই চলে এসেছে, সুতরাং আমরা ওই বিষয়ে আর যাব না, এখানে যতটুকু আছে এতটুকুই দেখাবো। তো যেহেতু এখানে লব হচ্ছে বড়, আমরা এটা ভাগ করে দেখাই। তো আমরা যদি এটাকে যদি ভেঙে দেখি 6250 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 6 9 54, 9 9 81, শূন্য বসালাম, 4 9 36। তাহলে আমরা এখানে ক্রয় মূল্য পেয়ে গেলাম 694.4 তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 694.4 টাকা। এবার আসো গতে, যে ঘড়িটি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে আমরা ক থেকে পাই ঘড়িটির ক্রয় মূল্য 694.4। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা আবার পাচ্ছি, আমরা মিশ্র ভগ্নাংশটা যদি ভেঙে নিই তাহলে এই টাকাটা পাই। এখন আমাদের বলা ছিল যে 10% লাভে যদি আমরা বিক্রি করি তাহলে 10% লাভে আমাদের বিক্রয় মূল্য কত হবে। আমি বলেছিলাম যে লাভ যদি হয় তাহলে ক্রয় মূল্যের সাথে যোগ করতে হয়। তাহলে আমরা ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ যোগ হবে। তাহলে 100 যোগ 10, 110 টাকা। এখন আমাদের বলা হয়েছে যে বিক্রয় মূল্য, যে কত লাভ হতো কত টাকা বিক্রি করলে। তাহলে বিক্রয় মূল্যটা আমরা রাখবো ডান সাইডে। তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। আমরা 110 টাকাটা কোথায় পেলাম? এই বিক্রয় মূল্য 110 টাকা এখান থেকে পেলাম। এবার অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা। এবার ক্রয় মূল্য আমাদের অলরেডি আমরা এখানে পেয়েছি। তাহলে ক্রয় মূল্য যদি 6250 ভাগ 9 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 গুণ 6250 ভাগ 100 গুণ হচ্ছে 9। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তো আমরা এখানে পাবো
আমরা এখানে পাচ্ছি ভগ্নাংশ হিসাবে 763 পূর্ণ 8-9 টাকা। তাহলে ঘড়িতে যদি আমরা 10% লাভে বিক্রি করতাম তাহলে আমাদের বিক্রয় হতো 763 পূর্ণ 8-9 টাকা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অঙ্ক দুটো আবার যদি দেখো তাহলে আশা করি তোমরা অঙ্ক দুটো তোমাদের ক্লিয়ার হবে। তো তোমরা ভালো থাকো, এই আশা কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।